দীর্ঘদিন ধরে জমতে জমতে উচ্চ আদালতে এখন 23,000 রাজস্ব মামলা ঝুলে আছে। ফলে প্রায় 26,000 কোটি টাকা আটকে আছে। মামলাগুলো নিয়ে আবার তোড়জোড় শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এরই মধ্যে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে চিঠি পাঠানো হয়েছে। হাইকোর্টের শুল্ক বিভাগের 17,500 মামলায় প্রায় 9,000 কোটি টাকা, ভ্যাটের 2,500 মামলায় প্রায় 13,000 কোটি টাকা ও আয়করের 3,200টি মামলায় প্রায় 7,500 কোটি টাকা আটকে আছে। সম্প্রতি রাজস্ব বোর্ড থেকে অ্যাটর্নি জেনারেল বরাবর লেখা একটি চিঠিতে মামলা নিষ্পত্তির বিষয়ে সমন্বয়ের অভাবকে দায়ী করা হয়েছে। অনেক দিন যাবৎ চলমান মামলা আছে, এই তো তালিকা করতেছি আমরা। অধিক রাজস্ব জড়িত, মানে ধরেন মামলাগুলি বড় মামলা, অনেক টাকা জড়িত, এই ধরনের মামলার তথ্য আমরা সংগ্রহ করতেছি। আমরা আশা করি যে চেয়ারম্যান মহোদয় শীঘ্রই তালিকা পাওয়ার পর মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সঙ্গে মিটিং করে যে এগুলি কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায়, এই ব্যবস্থা স্যার আসার পরেই হুকুম দেওয়া আমাদেরকে বলেছেন, আমরা কাজ করতেছি। সাবেক এনবিআর চেয়ারম্যান আব্দুল মজিদ মনে করেন, অনেকগুলো গুচ্ছ মামলা আছে যেগুলো খুব দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। পুরনো কেসগুলোকে ক্লাসিফাই করে তাদের ভ্যালু অনুযায়ী একটা বিশেষ গুচ্ছ প্রোগ্রাম, বিশেষ উকিল নিয়োগ করে, বিশেষভাবে কাগজপত্র সব তৈরি করে এবং অ্যাটর্নি জেনারেলের অফিসকে ভালোভাবে সেটার ব্রিফ করে তারপরে কেসগুলোকে একটা কেস নিষ্পত্তি ভালোভাবে করাতে পারলে অনেকগুলো আইডেন্টিক্যাল কেস নিষ্পত্তি হয়ে যাবে। অর্থবছরের 6 মাসে রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে প্রায় 2,500 কোটি টাকা। এরই মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক সহিংসতা। এই বাস্তবতায় রাজস্ব আয়ে অনেক ঘাটতি থাকবে বলে আশঙ্কা আছে অনেকেরই। তাই এসব মামলা নিষ্পত্তির মাধ্যমে রাজস্ব আদায় করলে ঘাটতি কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক এনবিআর চেয়ারম্যান আব্দুল মজিদ। বিস্তারিত জানবো তার কাছে। আমরা জানলাম যে 23,000 রাজস্ব মামলা ঝুলে আছে আমাদের আদালতে। এটি কি আমাদের আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার ফল, নাকি এখানে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সদিচ্ছার কোনো অভাব আছে? আপনার অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটা সদিচ্ছার অভাবের বিষয়টিও যেমন নয়, তেমনি দীর্ঘসূত্রিতা আইনের আদালতের সেটিও নয়। বিষয়টা উভয়ই। এই জন্যেই যে এই কেসগুলো সাধারণত যে অভিযোগগুলো ওঠে সেগুলোর পিছনে পার্সু করার উভয় পক্ষের, যিনি কেস করেন এবং যিনি এটা নিষ্পত্তির চেষ্টা করেন, উভয়ের পার্সুয়ের ব্যাপারে দুইটা বিপরীতধর্মী প্রবণতা কাজ করে এবং যার জন্যেই এই সাধারণত এই মামলাগুলো দেরি হয়। যেমন প্রথম দিকে অনেকদিন আগেই দুঃখিত যে কোর্টের সংখ্যা কম ছিল, বিশেষভাবে এই জাতীয় কোর্টের সংখ্যা কম ছিল। গত 2007-8 সালের পর থেকে 2-3টি বেঞ্চকে স্পেশালি রিকগনাইজ করা হয়েছে এনবিআর এর কেসগুলোকে নিষ্পত্তি করার জন্যে। আশা করি তারপর থেকেই এটা নিষ্পত্তির বিষয়গুলো আসছে। তবে কেসের জটিলতাগুলো বিশেষভাবে জড়িত, কেননা কোনো কিছু হয়তো আছে যে তার সাথে আইন সংশোধনের ব্যাপার জড়িত, কোনো বিষয় আছে হয়তো অস্পষ্টতা, তার জন্য কিছু ক্লারিফিকেশনের প্রয়োজন। এই জাতীয় বিষয়গুলোকে যত দ্রুত ঠিক করা যাবে তত এগুলো নিষ্পত্তি হয়ে থাকে। তা সুতরাং এই পদ্ধতিগত ব্যাপারগুলোকে যদি ভালোভাবে দেখা হয়, অর্থাৎ একই সাথে জাতীয় রাজস্ব বোর্ড যাদের এই অভিযোগের যারা নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত, তারা যদি এই কেসগুলোকে ঠিক মতন ক্লাসিফাই করে ভালো করে এগুলো দেখভাল করেন, একই সাথে অ্যাটর্নি জেনারেলের অফিস বা সরকারের যে সমস্ত দপ্তর এই কেসগুলো কোর্টে নিষ্পত্তির জন্যে তারাও যদি ভালোভাবে ব্রিফড হন এবং এগুলোকে শ্রেণীবিভাগ করে এগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া যেতে পারে। ঠিক একই সাথে যারা এই কেসগুলো অভিযোগগুলো করেছেন বা যারা রিট পিটিশন করেছেন বা যারা প্রতিকার চেয়েছেন, তাদেরও উচিত এই বিষয়গুলোকে, এই কেসগুলোকে অনুসরণ করে যত দ্রুত এগুলো নিষ্পত্তি হয়। কেননা এগুলো দ্রুত নিষ্পত্তিতে দেরি হলেই সরকারের ব্যাপক অংশের একটা রাজস্ব যেমন আটকিয়ে যায়, ঠিক তেমনি ঠিক একই ধরনের কেসে অন্যান্য মামলা শুল্কায়ন কিংবা কর নির্ধারণ
সেসব ক্ষেত্রগুলোতেও আসলে সমস্যার সৃষ্টি হয়। একটু আগে আমরা সুতরাং এই দেখছিলাম, জাতীয় মামলাগুলো, আমরা প্রতিবেদনে দেখছিলাম সেখানে আপনি মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কিছু পদ্ধতির কথা বলেছেন, কিছু পথ অবলম্বনের কথা বলেছেন এনবিআরকে। তো এনবিআর এর পক্ষ থেকে কি সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এগুলো দ্রুত নিষ্পত্তির জন্য? হ্যাঁ, সাম্প্রতিককালে এনবিআর কিছু দ্রুত উদ্যোগ তারা নিয়েছেন। যেমন একটা উদ্যোগ তারা নিয়েছেন যে তারা অ্যাটর্নি জেনারেলের অফিসের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন, তারা চিঠি দিয়েছেন। এবং আরেকটা হচ্ছে যে এই জাতীয় মামলাগুলো পরিচালনার জন্যে যে উকিল বা যে আইনজীবী রাখা হয় তাদের তাদের কি বলে, তাদের সম্মানের ব্যাপারেও কিছুটা সীমাবদ্ধতা ছিল, সেগুলো একটা রিভিশনের, একটা সংস্কারের চেষ্টা তারা করছেন। এবং এই জাতীয় মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে আরেকটা যে জিনিসটা করা যেতে পারে সেটা হচ্ছে ওই যে বিশেষ আদালত যেটা করা হয়েছে, তারাও বলেছেন বা তারাও মনে করেন যে সরকার বা এনবিআর এর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের যে অফিস বা যারা এটা সাধারণত কেসটি ফাইল করে থাকেন, প্লেস করে থাকেন, প্রসেস করে থাকেন, তাদেরও যদি এই কেসগুলো সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা থাকে, ভালো একটা ব্রিফিং থাকে, তাহলে তারাও এগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে পারেন। কারণ অনেক সময় দেখা গেছে যে হয়তো প্রকৃত তথ্যের অভাবে, একটা আইনের ব্যাখ্যার অভাবে কিংবা একটা জিনিসকে স্পষ্টীকরণের অভাবে হয়তো কেসটি তারা ঠিক মতন কোর্টে নিয়ে যেতে পারেন না। তো সুতরাং এই দিক থেকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অ্যাটর্নি জেনারেলের অফিসের যারা এই জাতীয় কেসগুলোকে প্রসেস করেন তাদেরকেও, যেমন আমরা যখন 2007-08 সালে আমরা অ্যাটর্নি জেনারেলের অফিসের সংশ্লিষ্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অন্যান্য কর্তৃপক্ষকে আমরা এনবিআরে এনে তাদেরকে, আমাদের অফিসারদেরকে সামনাসামনি করে আমরা প্রতিটা কেসের খুঁটিনাটি বিষয়গুলোকে তাদেরকে আমরা ব্রিফ করেছিলাম। এবং এই ব্রিফ করার ফলে দেখা গেল যে পরবর্তীতে এই কেসগুলো নিষ্পত্তিতে একটা গতিশীলতা এসেছে। সুতরাং এর সব দিকটা দেখতে হবে এবং কেসগুলোকে ক্লাসিফিকেশনের উপরে জোর দিচ্ছে এই জন্যেই যে বড় কেস কিন্তু অনেক কেস হচ্ছে কিন্তু আপনার আইডেন্টিক্যাল কেস, যেমন হয়তো একটা ব্যাপারে রিট হয়েছে, ওই রিটকে রেফারেন্স দিয়ে বা ওইটা দিয়ে আরো অনেক কেস কিন্তু আপনার আটকে গেছে। ধন্যবাদ জনাব মজিদ আমাদের সাথে থাকার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।